স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি। ইতোমধ্যে আমরা বাংলাদেশের মৎস্য, প্রাকৃতিক, খনিজ ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করেছি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। মানব সম্পদের মধ্যে অনেক কিছুই চলে আসে। তো বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশের যে দক্ষ জনশক্তি বা বাংলাদেশ থেকে যারা শিক্ষার্থী হিসেবে দেশের বাইরে যেতে চায় তারা আসলে কিভাবে যেতে পারেন, তাদের জন্য সুযোগ সুবিধাগুলো কি কি আছে, এটা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন রয়্যাল প্যাসিফিক এডুকেশনের ডিরেক্টর এবং ডেস্টিনেশন ম্যানেজার মোহাম্মদ আলী রায়হান। স্বাগতম আজকের অনুষ্ঠানে। শুরুতে একটু জানতে চাই যে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, যে আপনার প্রতিষ্ঠান আসলে কি কাজ করছে, কতদিন থেকে কাজ করছে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি, কি কি টার্গেট নিয়ে আপনারা কাজ করছেন। রয়্যাল প্যাসিফিক এডুকেশন প্রতিষ্ঠানটা, এটার চিন্তাভাবনা 2023 সাল থেকেই হয়। এটার যিনি স্বপ্নদ্রষ্টা উনি বাংলাদেশি অস্ট্রেলিয়ান সিটিজেন মোহাম্মদ আক্তার হোসাইন। তো উনি চিন্তা করেছিলেন যে আসলে বাংলাদেশের প্রতি একটা দায়বদ্ধতা, বাংলাদেশের প্রতি একটা টান উনি অনুভব করেন যে কিছু করা যায় কিনা। তো তখন ওনার চিন্তা থেকে এই বাংলাদেশের জন্য কিছু করার চিন্তা থেকেই তখন উনি এই রয়্যাল প্যাসিফিক এডুকেশন এইরকম একটা চিন্তা ওনার মাথায় আসে এবং উনি চিন্তা করছেন যে এইটা যদি উদ্যোগ হয় যে বাংলাদেশের জন্য কিছু করা, তাহলে একা করার চেয়ে একটা গ্রুপ ফর্ম হয়ে যদি কিছু করা যায় সেটা মোর সাস্টেনেবল। এবং তিনি চিন্তা করলেন, যেহেতু তিনি অস্ট্রেলিয়ান সিটিজেন, বাংলাদেশি বংশোদ্ভূত, এবং পাশাপাশি উনি চিন্তা করলেন যে ওনার মতো যারা আছেন সারা ওয়ার্ল্ডে, শুধু অস্ট্রেলিয়াতেই না, সারা ওয়ার্ল্ডের এইরকম বিভিন্ন দেশে, ইউএসএ থেকে, ইউকে থেকে যারা আছেন স্টাবলিশড, সেখানকার বিভিন্ন জায়গায় পলিসি মেকিং থেকে শুরু করে বড় বড় জায়গায় ব্যবসা বাণিজ্যে যারা ইনভলভ বাংলাদেশে, ওনাদেরকে কানেক্ট করে যদি কিছু করা যায় এবং তাহলে না এফোর্টটা ভালো হয়, এই চিন্তা চেতনার জায়গা থেকেই ওনারা রয়্যাল প্যাসিফিক এডুকেশন শুরু করেন। এটা চিন্তাভাবনা 2023 সাল থেকে হয়েছে, বাট এটা প্রতিষ্ঠা হয় 2024 সাল থেকে। এবং তখন এটা 10 জন মিলে আমরা শুরু করি, উনি সহ, ওনার যেহেতু ব্রেন চাইল্ড, এবং অস্ট্রেলিয়া থেকে আরও 2 জন আছেন, ইউকের একজন বড় স্বনামধন্য ব্যবসায়ী, তিনিও হচ্ছে এইটার সাথে সম্পৃক্ত আছেন, বাংলাদেশি বংশোদ্ভূত, এবং যিনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইউকেতেই ওনার স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান আছে, ব্র্যান্ড আছে। এবং পাশাপাশি ইউএসএ থেকেও 2 জন 3 জন আছেন যারা এমন যে খুবই প্রভাবক। আমরা দেখেছি আমাদের ডিরেক্টরদের মধ্যে একজন জনাব ইমরান আনসারি, উনি জোহরান মামদানির যেই নির্বাচনী ক্যাম্পেইন ছিল, এই বাংলাদেশি কমিউনিটিতে উনি অনেক বড় একটা প্রভাব রেখেছেন। এবং সম্প্রতি দেখেছি যে জোহরান মামদানি ওনাকে অ্যাপ্রিসিয়েশন হিসেবে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন। তো এইরকম যারা ইউএসের মতো জায়গায়, ইউকের মতো জায়গায়, বা অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে যারা এরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওইখানকার, তো এদেরকে উনি কানেক্ট করেছেন। এবং আমরা যারা দেশ থেকে আছি, এই ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, আমাদেরকে কানেক্ট করে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন 2024 সাল থেকেই। আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি আমরা স্টুডেন্টদেরকে হেল্প করা। এখন এই যে একত্রিত হওয়ার পেছনের গল্পটা হচ্ছে যে আসলে বাংলাদেশের স্টুডেন্টরা, যেহেতু বাংলাদেশ আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, বাট বাহিরের দেশগুলো যেরকম উন্নত, বাংলাদেশের স্টুডেন্টরা যত দিন যাচ্ছে তারাও বাহিরে যাওয়ার, স্টুডেন্ট হিসেবে পড়তে যাওয়া বা অভিবাসন হিসেবে মুভ করার জন্য তারা চেষ্টা করছে। এবং প্রত্যেক দিন আমরা দেখি যদি 2010 সাল থেকে 2024-25 সাল পর্যন্ত বাহিরে উচ্চশিক্ষার জন্য যদি আমরা রিপোর্ট দেখব যে প্রায় 300 গুণ 400 গুণ বেড়ে গিয়েছে। অর্থাৎ 2008 সালে, 10 সালে যেখানে 8,000 স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে যেত স্ট্যাটিস্টিক্যালি, 2024 সালে সেটা আমরা দেখেছি যে প্রায় 60,000, এবং 2025 সালে এখনও পর্যন্ত 70,000 বেশি স্টুডেন্ট বাইরে গিয়েছে। তার মানে এটা ডে বাই ডে বাড়তেছে প্রচুর। তো এই জন্য এই যে স্টুডেন্টরা যাচ্ছে, আসলে যাওয়ার পরে আসলে কি, কারণ একটা স্টুডেন্ট দেশের বাইরে চলে যাচ্ছে, যাওয়ার পরে তার আসলে সেখানে গিয়ে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হয়, তার জব ক্রাইসিস, সেখানকার যে এনভায়রনমেন্ট, সেই সোসাইটির সাথে মিলমিশ করা, এই ধরনের কমপ্লেক্সিটিতে ভোগে। তো মূলত এই ধরনের একটা চিন্তাভাবনা যে তাদেরকে ওই স্টুডেন্ট কমিউনিটিকে হেল্প করার জায়গা থেকে এই এফোর্ট, এই প্রচেষ্টা, এবং পাশাপাশি বাংলাদেশের স্টুডেন্টরা যেন একটা সঠিক গাইডলাইন পায়, একটা সঠিক ওয়েতে যেন করতে পারে, সেই জায়গা থেকে এই উদ্যোগটা নেওয়া। আসলে কোন কোন দেশে এখন আপনারা লোক পাঠাচ্ছেন? আমাদের মূল ডেস্টিনেশন সেটা হচ্ছে আমরা অস্ট্রেলিয়া বেসড। এখনো পর্যন্ত অস্ট্রেলিয়াতে ফুল ফেজে সব কিছুই করছি, স্টুডেন্টের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে। যেহেতু অস্ট্রেলিয়াতে কিন্তু স্টুডেন্ট ডিরেক্ট অ্যাপ্লিকেশনের সুযোগ নেই, এজেন্টদের মাধ্যমে বা প্রতিষ্ঠানদের মাধ্যমেই অ্যাপ্লিকেশন করতে হয়।
তো অস্ট্রেলিয়া আমাদের মূল ফোকাস, পাশাপাশি আমরা ইউকে এবং ইউরোপের কিছু কান্ট্রি যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এগুলো নিয়ে কাজ করছি আসলে। স্টুডেন্টদেরকে কি কি সাপোর্ট দিচ্ছেন? আমরা জানি যে দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে একদম শুরু থেকে তার অ্যাডমিশন ম্যানেজ করা, এসওপি লেখা, বিভিন্ন রেকমেন্ডেশন, সেখানে খরচটা কিরকম হবে, সেখানে আসলে কোথায় থাকবে, কত বছরের প্রোগ্রাম, এই অনেকগুলো বিষয় জড়িত থাকে, তার ভিসা পাওয়া, যাতায়াত, টিকিট, সব কিছু মিলিয়ে। তো আপনারা আসলে কোন সাপোর্টগুলো প্রোভাইড করছেন? আমরা আসলে ওয়ান স্টপ সলিউশন। একটা স্টুডেন্ট তার যে প্রোফাইল আছে, অর্থাৎ তার রেজাল্ট, এইচএসসি আসার পর থেকে তার এবং আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজের একটা ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট আমাদের কাছে নিয়ে আসবে। আমরা তার অ্যাডমিট থেকে ভিসা পর্যন্ত পরিপূর্ণ বিষয় আমরা সাপোর্ট দিয়ে থাকি। ইনফ্যাক্ট কারো যদি কোনো স্টুডেন্টের যদি ব্যাংকের বিষয়ে, যেমন কোনো নির্দিষ্ট কোনো দেশের জন্য আলাদা আলাদা ক্ল্যারিফিকেশন থাকে ব্যাংকের বিষয়, তো কারো যদি এই ধরনের ইস্যু থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাজ ইনস্টিটিউশন হেল্প করে থাকি আর কি। এটা কি শুধু যারা আন্ডার গ্রাজুয়েট করতে যাচ্ছে তাদের জন্য, নাকি মাস্টার্স, পিএইচডি যারা করতে যাচ্ছে বা হায়ার স্টাডিজ তাদের জন্য জি, সুযোগ আছে? আমরা আসলে দুইটা নিয়েই কাজ করি। সেলফ ফান্ডে যারা, অবশ্যই মাস্টার্স, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি। ইনফ্যাক্ট কিছু কিছু কান্ট্রিতে আপনি জানেন হয়তো যে ইউএসএতে, ইউকেতে, অস্ট্রেলিয়াতে এবং কানাডাতে স্কুলিং ভিসা আছে। যারা স্কুলে আছে, অর্থাৎ A7, 8, 9, 11, এইদের জন্য স্কুলিং ভিসার একটা সিস্টেম আছে। তো আমরা এটা নিয়েও কাজ করছি, পাশাপাশি ব্যাচেলর, মাস্টার্স এবং হচ্ছে পিএইচডি নিয়েও, ফুল ফান্ড যেটা, সেটা নিয়েও কাজ করছি। মূলত আমাদের প্রোগ্রাম দুই ধরনের, একটা হচ্ছে সেলফ ফান্ড এবং ফুল ফান্ড। তো সেলফ ফান্ডের কাজটা আমাদের ঢাকা অফিস থেকেই আমাদের টিমমেট আছে, ওনারাই করে থাকেন। আর ফুল ফান্ডের বিষয়টা ইন প্রেজেন্স, অর্থাৎ অস্ট্রেলিয়াতে আমাদের টিম আছে এবং হচ্ছে ইউএসএতে আমাদের টিম আছে, ওনারা এই ফুল ফান্ড নিয়ে কাজ করেন। কারণ এই জিনিসগুলো হচ্ছে যেহেতু প্রফেসরকে ম্যানেজ করার বিষয়, একটু লেন্দি প্রসেস এবং একটা ভালো প্রোফাইল না হলে ফুল ফান্ডের বিষয়টা একটু অ্যাপ্লিকেশন করাটা একটু টাফ, বা এই জিনিসটা দেখা একটু টাফ। তো এই জন্য যারা এক্সপার্ট, যারা পিএইচডি হোল্ডার, যারা বিভিন্ন ইউনিভার্সিটির টিচার, তারা হচ্ছে আমাদের টিমে আছেন এবং তারা এই কাজগুলো করে থাকেন। এই ক্ষেত্রে সাধারণত কতদিন সময় লাগে যদি কেউ সেলফ ফান্ডে যায়? সেই ক্ষেত্রে আসলে কতদিন সময় লাগে, আর ফুল ফান্ডে গেলে অ্যাপ্রক্সিমেটলি কতদিন লাগে আপনাদের? এটা আসলে ভ্যারি করে। যেমন অস্ট্রেলিয়া যে ইউকের কথা বলি, এটা 2 থেকে 3 মাসের মধ্যে সবকিছু হয়ে যায়। কারণ হচ্ছে এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশনটা একটু ফাস্ট হয়ে যায় আর কি। আর কিছু কিছু কান্ট্রি আছে খুবই লেন্দি, যেমন জার্মানির কথা যদি বলি, জার্মানিতে একটা স্টুডেন্ট এখন অ্যাপ্লিকেশন স্টার্ট করলে তার ভিসা হইতে 2 থেকে 2.5 বছর লাগে। এবং ইতালির কথা যদি বলি, ইতালিতে প্রায় 8 মাস, 7 মাস, 8 মাস, 9 মাসের মতো লেগে যায়। তো এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। আর স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর কথা যদি বলি, সেগুলোতে 5 মাস, 6 মাস, 4 মাস এইরকম করে সময় নেয়। এই ক্ষেত্রে যদি বলি যে বাংলাদেশের শিক্ষার্থীদের আসলে কোন দিকে আগ্রহ বেশি? আপনারা তো বলেন অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, ইউরোপিয়ান, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর দিকে আপনারা ফোকাস দিচ্ছেন। শিক্ষার্থীদের আগ্রহ আসলে কোন দিকে বেশি থাকে? আসলে শিক্ষার্থীদের আগ্রহ ডিপেন্ড করে কোনো একটা স্পেসিফিক কান্ট্রির ভিসা রেশিও এবং অপরচুনিটির উপর। সেখানকার শুধু স্টুডেন্ট যাবে, একটা স্টুডেন্ট চিন্তা করতে চায় যে আমি এমন একটা দেশে যাব যেখানে গেলে পরবর্তীতে আমার লাইফে সার্ভাইভ করা ইজি হবে। তো সেক্ষেত্রে এতদিন পর্যন্ত ইউএসএ খুব ভালো ডেস্টিনেশন ছিল। সম্প্রতি ট্রাম্প প্রশাসন আসার পরে ইউএসএতে প্রশাসন মানে অভিবাসন নীতি বা স্টুডেন্টের যেই রুলস, এগুলোতে অনেক কঠোরতা আরোপ করে, যার ফলে এবং যে ফান্ড, তারা কিন্তু ফেডারেল ফান্ড থেকে শুরু করে বড় বড় ফান্ডগুলো তারা বন্ধ করে দেয় স্টুডেন্টদের জন্য। যার ফলে ইউএসএ এখন স্টুডেন্টদের জন্য আসলে আগের মতো অবস্থায় নেই এবং এটা কিছুটা কঠিন হয়ে গিয়েছে। আর হচ্ছে শুধুমাত্র ইউএসএতে এখন ফুল ফান্ডে এবং যারা পিএইচডিতে যাচ্ছে এই স্কিমে কিছু ভিসা হচ্ছে, আর বাকিগুলোতে ভিসা হয় না বললেই চলে। এর বাইরে এখন অস্ট্রেলিয়ার জন্য, মানে স্টুডেন্টদের জন্য, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন হচ্ছে অস্ট্রেলিয়া। কেন অস্ট্রেলিয়া? গত মাসে সম্প্রতি অস্ট্রেলিয়া বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল 1-এ তারা ইনক্লুড করেছে। এখন অ্যাসেসমেন্ট লেভেল 1 হচ্ছে যে এটা আসলে একটা কান্ট্রি আরেকটা কান্ট্রিকে যখন ভিসা দেওয়ার জন্য প্রায়োরিটি দেয়, এটা আসলে 1 দিন 2 দিনে দেয় না। এটা 4 বছর 5 বছর সে বাংলাদেশকে অবজার্ভ করছে যে বাংলাদেশের স্টুডেন্টরা সেখানে গিয়েছে, জেনুইন স্টুডেন্টরা গিয়েছে, পড়ালেখা করেছে, পড়ালেখা শেষে বাংলাদেশে ফিরে এসেছে, অথবা যদি কেউ সেখানে থাকেও তার স্কিল নিয়ে এবং বৈধভাবে থেকেছে, সে হুট করে দেখা যায় স্টুডেন্টশিপ ক্যান্সেল না করে দিয়ে সে সেখানে অ্যাসাইলাম ক্লেম করে নাই। যার ফলে তারা দেখেছে যে বাংলাদেশের স্টুডেন্টরা জেনুইন, তাদের ডকুমেন্ট, ফিনান্সিয়াল ডকুমেন্ট ভালো, তারা ওয়েল সলভেন্ট, এবং এই কারণে
বাংলাদেশে তারা অ্যাসেসমেন্ট লেভেল 1-এ রেখেছে, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের মতো কান্ট্রিগুলোকে তারা অ্যাসেসমেন্ট লেভেল 3-তে রেখেছে। আর অ্যাসেসমেন্ট লেভেল 1 হওয়ার কারণে বাংলাদেশকে এখন প্রচুর ভিসা দিচ্ছে। আমরা দেখলাম গত মাসে প্রায় 97% স্টুডেন্ট ভিসা পেয়েছে, অর্থাৎ ভিসা পর্যন্ত গিয়েছে, এরকম স্টুডেন্ট 97 পর্যন্ত ভিসা হয়ে গিয়েছে। তো এটা বাংলাদেশের জন্য এখন ভালো। এবং এর বাইরে কিছু কান্ট্রি আছে ইউরোপের, যেমন ইউকে মোটামুটি ভালো ভিসা দিচ্ছে বাংলাদেশকে। এরপরে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো তুলনামূলক আগের চেয়ে কমেছে, তারপরে বাংলাদেশি স্টুডেন্টদের অনেক মানে ভালো চাহিদা আছে ওইখানকার লিভিং এক্সপেন্স, লাইফস্টাইল এগুলো, এবং পরবর্তীতে তারা যদি কেউ হচ্ছে সেখানে সেটেল হতে চায় তাদের জন্য একটু কনভেনিয়েন্ট ওই এনভায়রনমেন্টগুলো। এই ক্ষেত্রে আরেকটা ইস্যু সামনে চলে আসে যে ভিসা রিফিউজ হওয়ার একটা টেন্ডেন্সি এখন, আপনি যেটা বললেন যে ইউএস এর ক্ষেত্রে আছে, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এখন বেশ ফ্লেক্সিবল করে ফেলেছে। এর বাইরে যে অন্যান্য কান্ট্রিগুলো, সেগুলোতে আসলে এখন কি ভিসা মানে নিয়মিত দিচ্ছে নাকি সেখানে একটু প্রবলেম হচ্ছে? একটু জটিলতা তৈরি হয়েছে। জটিলতা তৈরি হওয়ার ক্ষেত্রে আসলে কতগুলো বিষয় আছে। প্রথম কথা হচ্ছে আসলে বাংলাদেশে আমরা যদি বলি যে অনেক এজেন্সি দেখা যায় তাদের স্বল্পমেয়াদী কিছু লাভের স্বার্থে অনেক স্টুডেন্টদেরকে, যারা এলিজিবল না, যারা আসলে যোগ্য না যে অ্যাপ্লিকেশন করে ভিসা পাওয়ার, তাদেরকে অনেক ফেক ডকুমেন্ট, ভুয়া ডকুমেন্ট দিয়ে মানে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দিয়ে তাদেরকে হচ্ছে অ্যাপ্লিকেশন করে এম্বাসিতে দাঁড় করিয়ে দিচ্ছে। তো পরবর্তীতে যখন এম্বাসি থেকে এই জিনিসগুলো ভেরিফিকেশনের জন্য দেখা যায় ব্যাংকে মেইল করা হয় বা ফোন করা হয়, অথবা কোনো না কোনোভাবে তারা ভেরিফাই করে এটা দেখতে পায় যে এই ডকুমেন্টগুলো ভুয়া, তো ফলে দেখা যায় ওই স্টুডেন্টকে তো তারা রিজেক্ট করে এই রিজেকশনের ইফেক্ট কিন্তু অন্যান্য স্টুডেন্টদের উপরে এসে পড়ে। তো যেমন হচ্ছে ধরেন 100 জন স্টুডেন্ট সাপোজ নেদারল্যান্ডের জন্য বা সুইডেনের জন্য অ্যাপ্লিকেশন করলো, তো 100 জনের মধ্যে থাকে তারা 10 জনকেই তারা ভেরিফাই করলো, এবং 10 জনের মধ্যে থেকে দেখলো যে 5 জনই এরকম ফেক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লিকেশন করেছে। তখন এই 5 জনের ইফেক্ট কিন্তু বাকি 95 জনের ভিসার উপরে পড়বে। তখন তাদের ভেতরে একটা সাইকোলজি, যারা ভিসা অফিসার তাদের ভেতরে একটা সাইকোলজি অটো কাজ করবে যে এইরা বোধহয় জাতিগতভাবেই একটু অসৎ। এটা তো একটা বিষয় আছে তাদের বাংলাদেশের স্টুডেন্টদের ভিসা রিফিউজের জন্য। আরেকটা বিষয় হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যে চিন্তা করে যে আমি কোনো রকম দেশটা ছাড়তে পারলে, মানে বাংলাদেশ ছেড়ে আমি আরেকটা দেশে যেতে পারলেই হইলো। তো দেখা যায় এই টেন্ডেন্সি, ইউরোপের একটা স্বপ্ন, এত সুন্দর একটা কান্ট্রি, এত সুন্দর লাইফস্টাইল, বাংলাদেশে এত ফিনান্সিয়াল অবস্থা, ইকোনমিক অবস্থা ভালো না, তো আমি পড়াশোনা হোক আর যেটাই হোক আমি দেশে ছেড়ে বাইরে চলে যেতে চাই। তো দেখা যায় হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট খরচ করে, মানে কোয়ালিফিকেশন তো অবশ্যই থাকে, যায় দেখা যায় সুইডেনে গেল বা স্ক্যান্ডিনেভিয়ান কোনো কান্ট্রিতে গেল বা অস্ট্রেলিয়াতে গেল, যাওয়ার পরে দেখা যায় পরবর্তীতে যেহেতু সে স্টুডেন্ট, তার যে খরচ, যেমন টিউশন ফি, সে 3 বছর পড়লে 3 বছরে কিন্তু সেটা কনভে করতে হবে। তো এই জিনিসটা তো দেখা যায় সে চিন্তা করে যে আমি তো আসছি এখানে সেটেল হইতে, বা আমি তো আসছি টাকা রোজগার করতে। তো তাদের চিন্তা চেতনা এটা থাকে, তারা আর কন্টিনিউ করে না স্টুডেন্টশিপ। এই কন্টিনিউ না করার ফলে দেখা যায় ওই একটা স্টুডেন্ট ইউকে বা অস্ট্রেলিয়ার পড়াশোনায় কিন্তু চলে হচ্ছে তাদের ন্যাশনাল ইনকাম, রাষ্ট্রীয় ইনকামের বিশাল একটা অংশ কিন্তু এই উচ্চশিক্ষা থেকে বা ইউনিভার্সিটিগুলো থেকে আয় হয়। তো যখন দেখে যে বাংলাদেশি থেকে বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে এইরকম পোর্শন অফ অ্যামাউন্ট স্টুডেন্টরা পড়াশোনা করে না, তারা সেখান থেকে স্কিপ করে এবং অন্য দেশে চলে গিয়ে সেটেল হওয়ার জন্য এটাকে তারা পাথওয়ে হিসেবে ব্যবহার করে, তখন এই জিনিসগুলো কিন্তু পরবর্তী বাংলাদেশি ইমিগ্রেন্টদের জন্য একটা ব্যাড ইফেক্ট পড়ে। বাংলাদেশকে কিন্তু ভিজিট ভিসার ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশই ট্রাস্ট করে না। ইনফ্যাক্ট আমি নিজেও কয়েকটা দেশ ট্রাভেল করেছি, দেখেছি যে বাংলাদেশি ট্রাভেলারদেরকে কি মিসবিহেভ করে। ইনফ্যাক্ট আপনি মালয়েশিয়াতে যান, এবং মালয়েশিয়া আমাদের প্রায় নিয়ারেস্ট কান্ট্রি, তো এই মালয়েশিয়ার মতো দেশ আমাদেরকে ভিসা এখন দিতে চায় না। থাইল্যান্ড, সিঙ্গাপুরের আমাদেরকে ভিসা দিতে চায় না, বিকজ অফ বাংলাদেশের মানুষজন ট্যুরিস্ট হিসেবে যায়, সেখানে গিয়ে সেখানে সে কাজ করে অবৈধ হয়ে যায়। তো এগুলো পরবর্তীতে পুরা বাংলাদেশি ইমিগ্রেশন সিস্টেমের উপরে এটা বিরূপ প্রভাব ফেলে। আর আরেকটা কথা যদি বলি, এই যে এই স্টুডেন্টশিপ কন্টিনিউ না করা, আমি যে এটা একটা উদাহরণ হিসেবে যদি বলি, 2024 সালে ডেনমার্কে কিন্তু ইউনিভার্সিটি হইলো 12-13টা ইউনিভার্সিটি, পাবলিক প্রাইভেট মিলে, খুবই অল্প ইউনিভার্সিটি। সেখান থেকে 2024 সাল থেকেই পড়াশোনা কন্টিনিউ না করে লিভ আউট করছে প্রায় 2400 স্টুডেন্ট। তো এই 2400 স্টুডেন্টের মধ্যে নিয়ারলি 700 স্টুডেন্ট বাংলাদেশি। তো এই কারণে কিন্তু এরপর থেকে বাংলাদেশকে কিন্তু ডেনমার্ক ভিসা দেওয়া অনেক কমিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো আসলে বাংলাদেশি স্টুডেন্টদের যারা পরবর্তীতে যাবে তাদের উপর ইফেক্ট পড়ে।
তা আমি আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে স্টুডেন্টদেরকে অ্যাটলিস্ট একটু রিকোয়েস্ট করব যেন যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা পড়াশোনার জন্য যাওয়ার চিন্তা ভাবনা করছে, তারাই যেন যায়। এক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসে যে ফিনান্সিয়াল সলভেন্সির জায়গাটা, যেটা না আসলে অনেকেই ভয় পায় অ্যাপ্লাই করার আগে। এক্ষেত্রে আপনারা আসলে কি সাপোর্টটা দেন যদি তার সলভেন্সি না থাকে কিন্তু সে যেতে চায়? আহ, মূলত স্টুডেন্টদের এটা কান্ট্রি টু কান্ট্রি, আপনি যেটা বললেন যে স্টুডেন্টের ব্যাংক বা এই ফিনান্সিয়াল ক্যাপাসিটি কতটুকু দেখানো উচিত, এটা আসলে ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। যেমন অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্টের 1 বছরের টিউশন ফি এবং 1 বছরের লিভিং এক্সপেন্স বহন করার মতো সক্ষমতা থাকে, এরকম একটা অ্যামাউন্ট দেখানো, যেটা আমরা মানে আমরা সবসময় স্টুডেন্টকে রেকমেন্ড করি 55 থেকে 60 লাখের মতো। এবং যদি তার সাথে কোনো স্পাউস থাকে বা কোনো আরেকজন ডিপেন্ডেন্ট থাকে, সেক্ষেত্রে তার সেই লিভিং এক্সপেন্স। এখন অস্ট্রেলিয়াতে একটা মানুষের লিভিং এক্সপেন্স সাধারণত 24,000 থেকে 25,000 অস্ট্রেলিয়ান ডলার। তো সেই সমপরিমাণ অর্থ তাকে হচ্ছে দেখানো আর কি। ঠিক একইভাবে আমরা যদি বলি যেমন হাঙ্গেরির কথা বলি, হাঙ্গেরিতে আমরা স্টুডেন্টকে রিকমেন্ড করি যেন 25 লাখ টাকা থেকে 30 লাখ টাকা ব্যাংক 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানো। আবার ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন যদি আসেন, এখানেও আমরা স্টুডেন্টকে রিকমেন্ড করি 30 লাখ বা 30 লাখ প্লাস ব্যাংক স্টেটমেন্ট দেখানো, যেটা 1 বছরের তার থাকা, তার সেখানে লিভিং এক্সপেন্স, অ্যাকোমোডেশন এবং তার টিউশন ফিকে বহন করতে পারে, এরকম একটা সক্ষমতা দেখানো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমি যদি একটু জানতে চাই যে আসলে বাংলাদেশ থেকে এখন প্রতি বছর আসলে কি পরিমাণ স্টুডেন্ট যাচ্ছে আপনাদের মাধ্যমে, এখন স্টুডেন্ট কিরকম যাচ্ছে, এবং আসলে স্টুডেন্টরা মানে বাংলাদেশ থেকে যে যাচ্ছে তাদের আসলে ব্যাক করার রেশিও কতটুকু, এটা নিয়ে যদি একটু ব্রিফ করতেন আর কি। আচ্ছা, আসলে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা যাওয়ার রেশিওটা কেমন, এটা যদি বলি, আমি আপনাকে বোধহয় উল্লেখ করেছি যে 2010 সালে বাংলাদেশি স্টুডেন্ট সারা ওয়ার্ল্ডে গিয়েছে 8,000। এটা ইনক্রিজ হইতে হইতে 2024 সাল পর্যন্ত প্রায় 60,000-এ এসেছে। 25 সাল এখনও শেষ হয়নি, এই 25 সালে কিন্তু প্রায় 70,000-এর বেশি স্টুডেন্ট। এটা কিন্তু দেখা যায় এটা পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্যাল ডাটা, যেমন ডেইলি অবজারভার এরকম একটা তথ্য প্রকাশ করেছে। তো এর বাইরেও কিন্তু অনেক পরিসংখ্যান আছে, আমরা জানি না। তো আমরা এখন ধরেই যে নিয়ারলি 1 লাখের উপর স্টুডেন্ট দেশের বাইরে যাচ্ছে, ঠিক আছে। তো যেমন বাংলাদেশে হাজার হাজার এরকম এজেন্সি আছে, অনেক স্টুডেন্ট নিজে নিজে অ্যাপ্লাই করে যাচ্ছে। তো যারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করে যাচ্ছে, সেটা তো আর হচ্ছে ডেটাতে খুব একটা আসে না। আবার অনেক দেশ তাদের এই যে স্টুডেন্টদের যে যাওয়ার মানে তাদের যেই হচ্ছে কতজন স্টুডেন্ট আসলো, এই যে স্ট্যাটিস্টিক, অনেক কান্ট্রির ইমিগ্রেশন আবার এটা প্রকাশও করে না। তো যেমন ইদানিং আমরা দেখছি যে সাউথ কোরিয়াতে আগে স্টুডেন্ট যেত না, এখন বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট সাউথ কোরিয়াতে যাচ্ছে। যেমন নতুন নতুন কিছু কান্ট্রি হচ্ছে ইউরোপের, সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস, এরপরে হচ্ছে আপনার মেসিডোনিয়া, আমরা যদি বলি রোমানিয়া, এইসব দেশেও কিন্তু এখন স্টুডেন্ট যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে এখনো পর্যন্ত খুব একটা আমাদের আলোচনায় আসে না। বাট বাংলাদেশ স্টুডেন্টদের জন্য এখন যারা একটু কম এলিজিবিলিটির স্টুডেন্ট, যাদের আইএলটিএস কম, যাদের বাজেট একটু কম, তারা এখন এইসব কান্ট্রিগুলো চুজ করতেছে। আর আমি যদি বলি আসলে ফিরে আসা, আপনি যে কথাটা জিজ্ঞাসা করলেন আমাকে যে বাংলাদেশে ব্যাক করার রেশিওটা কেমন, আসলে এটা খুবই কম। রেশিওটা খুবই কম, কারণ হচ্ছে যাদের বাংলাদেশে পিছু টান আছে, হয়তো কারো দেখা যায় বা দেশে এসে ব্যবসা বাণিজ্য আছে বা ওয়েল সেটেল বাংলাদেশে কিছু আছে, হয়তো তারা দেশে ফেরত চলে আসে। আবার অনেকে পিএইচডি করতে যায়, দেখা যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার শিক্ষকতার সুযোগ আছে, তারা হয়তো আসে, কিন্তু অধিকাংশই আসে না। এখানে না আসার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বাংলাদেশের, আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের ফিনান্সিয়াল সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনটা। আমরা আসলে এখনো পর্যন্ত আমাদের তরুণদেরকে, আমাদের যারা ইয়ং ট্যালেন্ট, তাদেরকে হোপ দেখাতে পারি না যে এই দেশে থেকে যাও, এই দেশে থাকলে পরে তোমার হচ্ছে লাইফটা সিকিউরড বা তোমার জব সিকিউরড। তারপরে দেখেন, একটা মানুষ যখন বাংলাদেশ থেকে একটা দেশে চলে যায় সেটেল হওয়ার জন্য, সে কিন্তু সব কিছু রেখেই যায়। তো মানুষজন তো আসলে চায় না। আমি তো অনেকের সাথে, আমাদের স্টুডেন্টদের সাথে তো আমি ইন্টারেক্ট করি, কথাবার্তা হয় আমার। তো তারা বলতে চায় যে ভাই আসলে খারাপ লাগে, আমাদের দেশটা যদি আমাদেরকে একটু ভরসা দিতে পারতো, মানে এটা যদি একটু স্টেবল হইতো পলিটিক্যালি, ফিনান্সিয়ালি, ইকোনমিক্যালি। তো এই স্ট্যাবিলিটিটা না থাকার কারণে স্টুডেন্টরা ভরসা পায় না। এবং অনেক স্টুডেন্ট বলে যে টাকা পয়সার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফের সিকিউরিটিটা। আমরা এই সিকিউরিটি পাই না দেখে হচ্ছে আমাদেরকে, আমরা ভয় মানে সাহস করতে পারি না। এবং যারা এই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে, যারা ঝুট ঝামেলা ঝঞ্ঝাট থেকে বিরত থাকতে চায়, তারা চায় যে দেশে একটু মানে একটু সুন্দর নির্মল জীবনযাপন করতে।
তো বাংলাদেশের এই কেওয়াসের মধ্যে দিয়ে আসলে তারা মানে থাকতে চাচ্ছে না, এবং এই জন্য তারা দেশের বাহিরটাকে তারা চুজ করে এবং সেখানেই তারা নিজেরা সেটেল হয়ে যায়, বাংলাদেশে খুব একটা আসতে চায় না। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আপনি যদি জাস্ট একটু সংক্ষেপে লাস্টে বলতেন যে আপনার যে প্রতিষ্ঠান রয়্যাল প্যাসিফিক এডুকেশন, আপনারা আসলে আপনাদের ফিউচার প্ল্যানটা কি, 5 বছর বা 10 বছর পরে আপনারা আসলে কোথায় যেতে চান, এবং বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য আপনারা আরো কি কি সার্ভিস বৃদ্ধি চিন্তা করছেন? যে বাংলাদেশি যে স্টুডেন্টটা বাইরে যাচ্ছে, এই যে বললাম যে হিউজ স্টুডেন্ট, হিউজ ম্যান পাওয়ার এবং ইয়ং ট্যালেন্ট, এরা বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তারা দেশে আসতেছে না। অর্থাৎ আমরা কিন্তু শুধুমাত্র হয়তো কিছু একটা মানে লাভ হচ্ছে কি, আমরা একটা রেমিটেন্স পাচ্ছি, তারা সেখানে গিয়ে সেটেল হইলে তার যেহেতু বাবা মা থাকে বা তার ফ্যামিলি থাকে, হয়তো তারা সেখানে কন্ট্রিবিউট করে, কিন্তু আলটিমেটলি তারা যখন সেটেল হয়ে যায়, দেখা যায় এই জেনারেশন আর বাংলাদেশের প্রতি তার আর কোনো মনোযোগ থাকবে না। দেখা যায় তার মা বাবা আছে দেখে সে বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতেছে, কিন্তু এই স্টুডেন্টরা সে যখন দেখবে যে সেখানে সেটেল হয়ে যাওয়ার সুযোগ হয়েছে, তার ফ্যামিলি ওখানে হয়ে গেছে, তখন তার বাংলাদেশকে সে কেয়ার করবে না, বাংলাদেশের প্রতি তার সে আর এই টানটা অনুভব করবে না। তো এটা কিন্তু আমাদের জন্য হিউজ একটা লস। হ্যাঁ, এখন রয়্যাল প্যাসিফিকের পরিকল্পনা হচ্ছে এই যে কমিউনিটিটা হচ্ছে বিদেশে যেখানে যাক, যেখানেই যেমন আপনি জানেন যে লন্ডনে ইস্ট লন্ডন কেন্দ্রিক বাংলাদেশিদের বিশাল একটা কমিউনিটি গড়ে উঠেছে। এরকম সারা পৃথিবীতে যেন বাঙালি কমিউনিটিটা গড়ে ওঠে, শুধুমাত্র সেখানে থাকার জন্য না, সেখানে লাইফস্টাইল গড়ার জন্য না, তাদেরই কমিউনিটিটা হবে বাংলাদেশের জন্য। হ্যাঁ, হয়তো তারা বাংলাদেশের মানে কন্ডিশনের কারণে বা নিজের প্রয়োজনের কারণে তাগিদে তারা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তাদেরকে তো দেশের জন্য আসতে হবে। এই দেশে তার জন্ম হয়েছে, বেড়ে ওঠা হয়েছে। তো এই কমিউনিটিটাকে স্ট্রং করা এবং সার্বিকভাবে গুড হার্টেড কমিউনিটি গড়ে তোলাই মূল উদ্দেশ্য রয়্যাল প্যাসিফিক এডুকেশন। এবং এই যে স্টুডেন্টরা সেখানে যাওয়ার পরে তারা যদি কোনো বিপদে পড়ে, তাদের কোনো কিছু প্রয়োজন হয়, তাদের একটা জব রেফারেলের প্রয়োজন হয়, তাদের থাকা খাওয়ার ব্যবস্থার প্রয়োজন হয়, সেই ধরনের অল ওভার সাপোর্ট মানে সাপোর্টগুলো রয়্যাল প্যাসিফিক এডুকেশন, এবং আমরা যাতে কমিউনিটির মাধ্যমে এটা দিতে পারি, এইরকম একটা প্ল্যান থেকেই রয়্যাল প্যাসিফিক এডুকেশন প্রতিষ্ঠা, এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা সেই দিকেই যাব। অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম রয়্যাল প্যাসিফিক এডুকেশনের পক্ষ থেকে আসা মোহাম্মদ আলী রায়হানের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আসলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কোথায় সুযোগ সুবিধা রয়েছে, কোথায় তারা যেতে পারে, প্রসেসগুলো কি হবে, এবং এই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জেসগুলো কি কি, বিভিন্ন দেশ এখন ভিসা রিফিউজ করছে, সেই ক্ষেত্রে আসলে এই সমস্যাগুলো কাটিয়ে কিভাবে যাওয়া যায়, একই সঙ্গে কি কি দক্ষতা যোগ্যতা থাকলে সহজে অ্যাপ্লাই করা যায়, এবং তাদের যে প্রতিষ্ঠান রয়্যাল প্যাসিফিক এডুকেশন তারা আসলে কি সাপোর্টটা দিতে পারে সেটা নিয়ে তিনি বললেন। আশা করি সামনের পর্বগুলোতে আমরা আরও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।